কিছুদিন আগেই তো হয়ে গেল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, আর তার সাথেই জুলাই সনদের ওপর গণভোট। আমরা সবাই হ্যাঁ বা না ভোট দিয়েছি, কিন্তু ব্যালটের ওই সাদামাটা চেহারার পেছনে যে দেশের শাসন ব্যবস্থাকে একেবারে বদলে দেওয়ার মতো একটা ব্যাপার অপেক্ষা করছিল, সেটা হয়তো অনেকেই খেয়াল করেনি। আজকে আমরা বিবিসি বাংলার একটি প্রতিবেদনের ওপর ভিত্তি করে এই পুরো বিষয়টার গভীরে যাওয়ার চেষ্টা করব। আমাদের হাতে আছে ৮৪টা সংস্কার প্রস্তাবের একটা তালিকা, যা ওই একটা হ্যাঁ ভোটের মাধ্যমে এখন আইনে পরিণত হওয়ার অপেক্ষায়। চলুন এর আসল চিত্রটা বোঝার চেষ্টা করা যাক। বিষয়টা ঠিক এভাবেই দেখা উচিত, কারণ ভোটাররা তো ব্যালেটে মাত্র 4টে সাধারণ পয়েন্ট দেখেছেন, কিন্তু রায়টা দিয়েছেন মোট ৮৪টা সুনির্দিষ্ট সংস্কারের উপর। এর মধ্যে ৪৭টা সরাসরি সাংবিধানিক পরিবর্তন, আর বাকি ৩৭টা সাধারণ আইন বা নির্বাহী আদেশের মাধ্যমে কার্যকর করতে হবে। মানে দেশের পরিচয় থেকে শুরু করে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর ক্ষমতা, সংসদ, বিচার ব্যবস্থা আসলে কোনো কিছুই আগের মতো থাকছে না। আজকের আলোচনায় আমরা এই পরিবর্তনগুলোর গভীরে গিয়ে বোঝার চেষ্টা করব যে ঠিক কি বদলাচ্ছে এবং তার আসল প্রভাবটা কি হতে পারে। তাহলে শুরু করা যাক সবচেয়ে মৌলিক জায়গাটা দিয়ে, আমাদের পরিচয় এবং সংবিধানের মূলনীতি। এতদিন আমরা ছিলাম বাঙালি, আর আমাদের জাতীয়তাবাদ ছিল বাঙালি আনা। বিবিসির প্রতিবেদন বলছে এখানে প্রথম বড় পরিবর্তনটা আসছে। হ্যাঁ, এবং এটা একটা ঐতিহাসিক পরিবর্তনও বটে। সংবিধানে এখন নাগরিকদের পরিচয় বাঙালি এর বদলে বাংলাদেশি করা হচ্ছে। এর পেছনের যুক্তিটা হল, বাংলাদেশে তো বাঙালি ছাড়াও আরও অনেক জাতিগোষ্ঠীর মানুষ বাস করে। বাংলাদেশি পরিচয়টা অনেক বেশি অন্তর্ভুক্তিমূলক, যা দেশের সব নাগরিককে এক পরিচয় নিয়ে আসবে। আচ্ছা। এর সাথে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হল ভাষা। রাষ্ট্রভাষা বাংলা থাকছে, কিন্তু তার পাশাপাশি দেশের অন্য সব মাতৃভাষাকেও সাংবিধানিকভাবে স্বীকৃতি দেওয়া হচ্ছে। এটা সাংস্কৃতিক বৈচিত্র্যকে সম্মান জানানোর একটা বড় পদক্ষেপ। তার মানে জাতীয়তাবাদের যে সংজ্ঞা নিয়ে প্রায় ৫০ বছর ধরে বিতর্ক চলছিল, সেটার একটা মীমাংসা করার চেষ্টা হচ্ছে। কিন্তু এর কি কোনো উল্টো দিক থাকতে পারে? মানে বাঙালি পরিচয়টা তো আমাদের স্বাধীনতা সংগ্রামের সাথে ওতপ্রোতভাবে জড়িত। এই পরিবর্তন কি সেই ইতিহাস থেকে আমাদের কিছুটা দূরে সরিয়ে দেবে না? চমৎকার প্রশ্ন। এই বিতর্কটা বহু পুরনো। এক পক্ষ মনে করে বাঙালি পরিচয় আমাদের জাতিরাষ্ট্রের ভিত্তি। অন্য পক্ষের যুক্তি হল, রাষ্ট্র গঠনের পর সব নাগরিকের পরিচয় হওয়া উচিত বাংলাদেশী। জুলাই সনদ দ্বিতীয় পক্ষকে বেছে নিয়েছে। এর মাধ্যমে হয়তো একটা দীর্ঘস্থায়ী বিতর্কের অবসান হবে, তবে এটা সত্যি যে যারা বাঙালি পরিচয়কে আবেগের জায়গা থেকে দেখেন, তাদের জন্য এটা মেনে নেওয়া কঠিন হতে পারে। তবে সনদের প্রস্তাবকরা বলছেন, জাতিগত পরিচয় বাঙালি থাকবে, কিন্তু রাষ্ট্রীয় বা নাগরিক পরিচয় হবে বাংলাদেশী। আচ্ছা, পরিচয়ের পর আসা যাক রাষ্ট্রের মূলনীতিতে। এখানেও তো বেশ বড়সড় রদবদল হচ্ছে। জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, এই ৪টি স্তম্ভের ওপর তো আমাদের সংবিধান দাঁড়িয়েছিল। ছিল, কিন্তু এখন নতুন স্তম্ভ আসছে। নতুন মূলনীতি হবে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার, আর তার সাথে ধর্মীয় স্বাধীনতা এবং সম্প্রীতি। খেয়াল করলে দেখবেন, এখানে জাতীয়তাবাদ বা সমাজতন্ত্রের মতো রাজনৈতিক দর্শনের চেয়ে নাগরিকের মানবিক অধিকার আর সামাজিক মূল্যবোধের উপর অনেক বেশি জোর দেওয়া হয়েছে। এটা রাষ্ট্রের চরিত্রকে রাজনৈতিক থেকে সরিয়ে এনে আরও বেশি নাগরিক কেন্দ্রিক করার একটা চেষ্টা। এর সাথে তো আরও দুটো নতুন মৌলিক অধিকার যোগ হচ্ছে, যা আমার কাছে খুবই ইন্টারেস্টিং মনে হয়েছে। নিরবিচ্ছিন্ন ইন্টারনেট পাওয়ার অধিকার আর ব্যক্তিগত তথ্যের সুরক্ষার অধিকার। এটা তো একেবারে ২১ শতকের উপযোগী একটা চিন্তা। একদম। ভাবুন তো একবার, ইন্টারনেট এখন আমাদের জীবনে প্রায় অক্সিজেনের মতো। শিক্ষা, স্বাস্থ্য, ব্যবসা সবকিছু এর উপর নির্ভরশীল। একে মৌলিক অধিকার হিসেবে স্বীকৃতি দেওয়ার মানে হল, রাষ্ট্র এখন নাগরিকদের জন্য নিরবিচ্ছিন্ন ইন্টারনেট সেবা নিশ্চিত করতে বাধ্য থাকবে। আর ব্যক্তিগত তথ্যের সুরক্ষা তো আরও জরুরি। আমাদের সব তথ্য এখন ডিজিটাল প্ল্যাটফর্মে। সেই তথ্যের গোপনীয়তা রক্ষা করা যদি মৌলিক অধিকার হয়, তাহলে কোনো প্রতিষ্ঠান বা সরকার খামখেয়ালিভাবে আমাদের ব্যক্তিগত তথ্য ব্যবহার করতে পারবে না। কিন্তু এটা বাস্তবে কার্যকর করা কতটা কঠিন হবে? যেমন ইন্টারনেটকে মৌলিক অধিকার ঘোষণার পর প্রত্যন্ত গ্রামের একজন নাগরিক যদি বলেন, আমি ইন্টারনেট পাচ্ছি না, তখন রাষ্ট্রের করণীয় কী হবে? অবশ্যই, এর জন্য শক্তিশালী আইন এবং পরিকাঠামো লাগবে। শুধু সংবিধানে লিখলেই তো হবে না।
এর জন্য ডেটা প্রোটেকশন অ্যাক্ট আরও শক্তিশালী করতে হবে, টেলিকম কোম্পানিগুলোর ওপর নিয়ন্ত্রণ বাড়াতে হবে এবং প্রত্যন্ত অঞ্চলে ইন্টারনেট পৌঁছে দেওয়ার জন্য রাষ্ট্রীয় বিনিয়োগ লাগবে। এটা একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা, তবে সাংবিধানিক স্বীকৃতিটা হল প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ। তার মানে আমাদের জাতীয় পরিচয় থেকে শুরু করে সংবিধান বদলানোর নিয়ম পর্যন্ত সবকিছুতেই বড়সড় একটা ঝাঁকুনি লাগছে। কিন্তু এই ঝাঁকুনির কেন্দ্রবিন্দু তো নিঃসন্দেহে ক্ষমতার করিডর, তাই না? বিশেষ করে রাষ্ট্রপতি আর প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্যে যে পরিবর্তনগুলো আসছে সেগুলো তো যুগান্তকারী। নিঃসন্দেহে ক্ষমতার ভারসাম্য আনাটাই জুলাই সনদের অন্যতম মূল উদ্দেশ্য। সবচেয়ে বড় এবং আলোচিত পরিবর্তনটা হল প্রধানমন্ত্রীর মেয়াদের ক্ষেত্রে। এখন থেকে একজন ব্যক্তি জীবনে ২ মেয়াদের বেশি, মানে মোট ১০ বছর। মোট ১০ বছরের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবেন না। এর লক্ষ্য একটাই, ক্ষমতার এককেন্দ্রীকরণ বা কাল্ট অফ পার্সোনালিটি যেন তৈরি না হয় এবং নতুন নেতৃত্বের সুযোগ থাকে। এটা শুনতে খুবই ভালো লাগছে, কিন্তু এর কি কোনো নেতিবাচক দিক থাকতে পারে? যেমন একজন অত্যন্ত জনপ্রিয় ও যোগ্য প্রধানমন্ত্রী তার দ্বিতীয় মেয়াদে কি কিছুটা ক্ষমতাহীন বা লেমড্যাক হয়ে পড়তে পারেন না? কারণ সবাই জানবে যে তিনি আর ক্ষমতায় ফিরছেন না। এটা একটা খুবই যৌক্তিক আশঙ্কা এবং অনেক দেশেই এটা নিয়ে বিতর্ক হয়। তবে এর সমর্থকরা বলবেন, একজন নেতা চলে গেলে তো দেশ অচল হয়ে যায় না, বরং এই নিয়ম থাকলে দলগুলো নতুন নেতৃত্ব তৈরিতে মনোযোগী হবে। আর একজন প্রধানমন্ত্রী তার শেষ মেয়াদে উত্তরাধিকার বা পরের নির্বাচনে জেতার চিন্তা না করে দেশের জন্য কঠিন কিন্তু জরুরি কিছু সিদ্ধান্ত নিতে পারেন। এর সাথে আরেকটি নিয়ম যোগ হয়েছে, প্রধানমন্ত্রী একাধিক পদে থাকতে পারবেন না। যদিও বিএনপি সহ কয়েকটি দল এই প্রস্তাবে ভিন্নমত বা নোট অফ ডিসেন্ট দিয়েছিল, গণভোটে পাশ হওয়ায় এখন এটাই নিয়ম। প্রধানমন্ত্রীর ক্ষমতা না হয় সীমিত হল, কিন্তু রাষ্ট্রপতির ক্ষমতা তো বেশ বাড়ানো হচ্ছে। এতদিন তো রাষ্ট্রপতির পদটা অনেকটাই আলংকারিক ছিল। ঠিক, এখন রাষ্ট্রপতিকে কিছু বাস্তব ক্ষমতা দেওয়া হচ্ছে। যেমন এখন থেকে তিনি সংসদের উভয় কক্ষের সদস্যদের গোপন ব্যালটে নির্বাচিত হবেন। আগে এটা ছিল প্রকাশ্য ভোটের মাধ্যমে, যা কার্যত দলীয় সিদ্ধান্তের বাইরে যাওয়ার সুযোগ দিত না। সবচেয়ে বড় পরিবর্তনটা হচ্ছে নিয়োগের ক্ষেত্রে। মানবাধিকার কমিশন, তথ্য কমিশন, প্রেস কাউন্সিলের মতো গুরুত্বপূর্ণ সাংবিধানিক পদগুলোতে রাষ্ট্রপতি এখন প্রধানমন্ত্রীর পরামর্শ ছাড়াই নিয়োগ দিতে পারবেন। এতে কি রাষ্ট্রপতির পদটি প্রয়োজনের চেয়ে বেশি রাজনৈতিক হয়ে পড়ার ঝুঁকি নেই? বা প্রধানমন্ত্রীর সাথে তার সংঘাতের সম্ভাবনা কতটা? ঝুঁকি কিছুটা আছে, কিন্তু এর পেছনের দর্শনটা হল চেকস অ্যান্ড ব্যালেন্স বা ক্ষমতার ভারসাম্য তৈরি করা। যদি সব নিয়োগ প্রধানমন্ত্রীর হাতেই থাকে, তাহলে এই প্রতিষ্ঠানগুলো স্বাধীনভাবে কাজ করতে পারে না, এমন অভিযোগ দীর্ঘদিনের। এখন ক্ষমতাটা ভাগ করে দেওয়ায় প্রতিষ্ঠানগুলোর ওপর নির্বাহী বিভাগের একক নিয়ন্ত্রণ কমবে বলে আশা করা হচ্ছে। তবে হ্যাঁ, রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর মধ্যে যদি রাজনৈতিক সদ্ভাব না থাকে, তাহলে প্রশাসনিক জটিলতা তৈরি হতেই পারে। রাষ্ট্রপতির ক্ষমার ক্ষমতা নিয়েও তো একটা বড় পরিবর্তন আনা হয়েছে। এটা তো মানবাধিকারের দৃষ্টিকোণ থেকে খুবই গুরুত্বপূর্ণ মনে হচ্ছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ। আগে রাষ্ট্রপতি সরকারের পরামর্শে যে কোনো দণ্ডপ্রাপ্ত আসামিকে ক্ষমা করে দিতে পারতেন, যা নিয়ে প্রায়ই বিতর্ক হতো। নতুন নিয়মে রাষ্ট্রপতি তখনই কাউকে ক্ষমা করতে পারবেন যখন ক্ষতিগ্রস্ত ব্যক্তি বা তার পরিবার তাতে সম্মতি দেবে। এর মানে হল, রাষ্ট্র চাইলেই ভুক্তভোগীর ন্যায় বিচার পাওয়ার অধিকারকে অগ্রাহ্য করতে পারবে না। এটা বিচার ব্যবস্থার প্রতি মানুষের আস্থা বাড়াতে সাহায্য করবে। ক্ষমতার এই ভারসাম্যের আলোচনার সাথেই তো জরুরি অবস্থা জারির বিষয়টাও চলে আসে। এই ক্ষমতাটারও তো অপব্যবহারের অনেক উদাহরণ আছে। হ্যাঁ, এবং এখানে একটা বড় নিয়ন্ত্রণ আনা হয়েছে। আগে প্রধানমন্ত্রীর পরামর্শে রাষ্ট্রপতি জরুরি অবস্থা জারি করতে পারতেন এবং অনেক মৌলিক অধিকার স্থগিত হয়ে যেত। নতুন নিয়মে জরুরি অবস্থা জারির জন্য মন্ত্রিসভার অনুমোদন লাগবে এবং সেই সভায় বিরোধী দলীয় নেতা বা উপনেতাকেও উপস্থিত থাকতে হবে। ভাবুন, যে বিরোধী দলের উপর দমনপীড়নের জন্য জরুরি অবস্থা জারি হতে পারে, তাদের মতামত ছাড়া এখন আর সেটা করা যাবে না। আর সবচেয়ে বড় কথা, জরুরি অবস্থাতেও বিচার পাওয়ার অধিকারের মতো কিছু মৌলিক অধিকার কোনোভাবেই স্থগিত করা যাবে না। বাহ, ক্ষমতার করিডোর থেকে বেরিয়ে এবার একটু সংসদ আর নির্বাচন ব্যবস্থার দিকে তাকাই। এখানে তো মনে হচ্ছে পুরো সিস্টেমটাই নতুন করে সাজানো হচ্ছে। তত্ত্বাবধায়ক সরকার ফিরে আসছে, আবার দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ,
এগুলো তো অনেক বড় পরিবর্তন। হ্যাঁ, এই অংশটা জুলাই সনদের হৃৎপিণ্ড বলা যেতে পারে। নির্বাচনকালীন সময়ে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনা হচ্ছে, যা নিয়ে দেশে সবচেয়ে বেশি রাজনৈতিক বিতর্ক হয়েছে। তবে এবারের ব্যবস্থাটা আগের চেয়ে কিছুটা ভিন্ন। সরকারি দল, বিরোধী দল এবং সংসদে থাকা দ্বিতীয় বিরোধী দলের মতামতের ভিত্তিতে এই সরকার গঠিত হবে। আর দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ, এটা তো বাংলাদেশের জন্য একদমই নতুন একটা ধারণা। এর সুবিধাটা ঠিক কি? দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ বাংলাদেশের জন্য নতুন হলেও এটা বিশ্বের অনেক গণতান্ত্রিক দেশেই আছে। আমাদের এখানে ১০০ সদস্যের একটি উচ্চকক্ষ গঠনের প্রস্তাব করা হয়েছে। এর সবচেয়ে আকর্ষণীয় দিক হল দলগুলো জাতীয় নির্বাচনে যে হারে ভোট পাবে সেই আনুপাতিক হারেই উচ্চকক্ষের আসন পাবে। এর ফলে যে দলগুলো হয়তো নির্বাচনে একটিও আসন পায়নি কিন্তু সারা দেশে ৫ বা ৭% ভোট পেয়েছে, তারাও সংসদে প্রতিনিধিত্ব করার সুযোগ পাবে। এতে ছোট দলগুলোর কণ্ঠস্বর আর হারিয়ে যাবে না। কিন্তু এতে কি আইন পাসের প্রক্রিয়া আরও জটিল বা সময়সাপেক্ষ হয়ে পড়বে না? দুটো কক্ষে একটা বিল পাস করানো তো নিশ্চয়ই একটা কক্ষের চেয়ে কঠিন। অবশ্যই কিছুটা সময় বেশি লাগবে, কিন্তু এর একটা ইতিবাচক দিকও আছে। নিম্নকক্ষ হয়তো অনেক সময় তাড়াহুড়ো করে বা রাজনৈতিক চাপে কোনো আইন পাশ করে ফেলে। উচ্চকক্ষ তখন সেই আইনটিকে ভালোভাবে পর্যালোচনা করার সুযোগ পাবে, বিতর্ক হবে, প্রয়োজনে সংশোধনের সুপারিশ করবে। একে বলা হয় সুচিন্তিত আইন প্রণয়ন। হয়তো প্রক্রিয়াটা ধীর হবে, কিন্তু আইনগুলো আরও নিখুঁত এবং জনবান্ধব হওয়ার সম্ভাবনা বাড়বে। আর সংসদে বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার নিয়োগের যে প্রস্তাব, সেটাও তো সংসদীয় বিতর্কের মান বাড়াতে সাহায্য করবে। সংসদ সদস্যদের স্বাধীনতা নিয়েও তো একটা যুগান্তকারী প্রস্তাব আছে। আগে তো দলীয় হুইপের বাইরে ভোট দেওয়ার কথা কেউ চিন্তাও করতে পারত না। ঠিক, আগে ৭০ অনুচ্ছেদের কারণে দলীয় সিদ্ধান্তের বাইরে ভোট দিলে সংসদ সদস্য পদই বাতিল হয়ে যেত। এর ফলে এমপিরা দলের কাছে দায়বদ্ধ থাকতেন, জনগণের কাছে নয়। নতুন নিয়মে শুধু বাজেট এবং আস্থা ভোট ছাড়া অন্য যে কোনো বিষয় সংসদ সদস্যরা স্বাধীনভাবে নিজের বিবেক বা এলাকার মানুষের মতামত অনুযায়ী ভোট দিতে পারবেন। এটা আমাদের রাজনৈতিক সংস্কৃতিতে একটা ভূমিকম্পের মতো ব্যাপার হবে। হয়তো অর্থমন্ত্রী একটা প্রস্তাব দিলেন, কিন্তু তার নিজের দলেরই কয়েকজন এমপি এলাকার মানুষের কথা ভেবে সেটার বিপক্ষে ভোট দিলেন। এটা এমপিদের অনেক বেশি শক্তিশালী এবং জনগণের প্রতি দায়বদ্ধ করে তুলবে। আর এই পুরো গণতান্ত্রিক প্রক্রিয়ার মূলে যে প্রতিষ্ঠান, সেই নির্বাচন কমিশন, তার গঠন প্রক্রিয়াতেও তো পরিবর্তন আনা হচ্ছে। হ্যাঁ, এবং এটা খুবই জরুরি ছিল। আগে সার্চ কমিটির মাধ্যমে ইসি গঠন করা হলেও এর ওপর প্রধানমন্ত্রীর ব্যাপক প্রভাব থাকত বলে অভিযোগ ছিল। নতুন ব্যবস্থায় প্রধানমন্ত্রী, বিরোধী দলীয় নেতা, স্পিকার, বিরোধী দল থেকে নির্বাচিত ডেপুটি স্পিকার এবং আপিল বিভাগের একজন বিচারপতির সমন্বয়ে একটি কমিটি হবে যারা নির্বাচন কমিশনারদের নাম প্রস্তাব করবে। অর্থাৎ এখানে প্রধানমন্ত্রীর একক কর্তৃত্ব থাকছে না, বিরোধী দলের মতামতকেও গুরুত্ব দিতে হচ্ছে। এটা নির্বাচন কমিশনের নিরপেক্ষতা অনেকখানি বাড়াবে বলে আশা করা যায়। একটি দেশের স্তম্ভগুলোর মধ্যে বিচার বিভাগ অন্যতম। এই বিভাগকে স্বাধীন করার জন্য জুলাই সনদে কি পদক্ষেপের কথা বলা হয়েছে? অনেক সময় তো বিচারক নিয়োগ নিয়ে রাজনৈতিক বিতর্কের ঝড় ওঠে। সেই বিতর্কের অবসানের জন্যই বেশ কিছু প্রাতিষ্ঠানিক ব্যবস্থা আনা হয়েছে। যেমন প্রধান বিচারপতি নিয়োগের ক্ষেত্রে এখন আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারকদের মধ্যে থেকেই নিয়োগ দিতে হবে। এতে জ্যেষ্ঠতা লঙ্ঘনের যে অভিযোগ উঠত তার সুযোগ থাকবে না। আর হাইকোর্টের বিচারক নিয়োগের ক্ষমতাটা আর প্রধানমন্ত্রীর হাতে থাকছে না। এর জন্য প্রধান বিচারপতির নেতৃত্বে একটি স্বাধীন কমিশন থাকবে। তারাই যোগ্য ব্যক্তিদের বিচারক হিসেবে নিয়োগের জন্য সুপারিশ করবে। এর উদ্দেশ্য হল বিচারক নিয়োগের রাজনৈতিক প্রভাব পুরোপুরি বন্ধ করা। একটু বুঝিয়ে বলবেন কি, এই যে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলকে আরও শক্তিশালী করার কথা বলা হচ্ছে, এই কাউন্সিল আসলে কি কাজ করে? একে শক্তিশালী করার মানে কি? বিচারপতিদের অপসারণের প্রক্রিয়া আরও স্বচ্ছ হওয়া? ঠিক ধরেছেন। সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের কাজ হল কোনো বিচারপতির বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠলে তা তদন্ত করা এবং অভিযোগ প্রমাণিত হলে তাকে অপসারণের জন্য রাষ্ট্রপতির কাছে সুপারিশ করা। একে শক্তিশালী করার মানে হল বিচারপতিদের অপসারণের ক্ষমতা সংসদের বা নির্বাহী বিভাগের হাতে থাকবে না। এটা বিচার বিভাগের অভ্যন্তরীণ একটি প্রক্রিয়া হবে। এতে বিচারপতিরা কোনো রাজনৈতিক চাপের ভয় ছাড়া স্বাধীনভাবে রায় দিতে পারবেন।
এর সাথে নিম্ন আদালতের বিচারকদের নিয়ন্ত্রণ পুরোপুরি সুপ্রিম কোর্টের হাতে দেওয়ার প্রস্তাবও রয়েছে, যা বিচার বিভাগের স্বাধীনতাকে পূর্ণাঙ্গ করবে। সংবিধানের ন্যায়পাল নামে একটা পদের কথা তো অনেক আগে থেকেই ছিল, কিন্তু এই পদে কখনো কাউকে নিয়োগই দেওয়া হয়নি। এবার কি সেই পদের ভাগ্য ফিরছে? হ্যাঁ, এবার ন্যায়পাল নিয়োগের একটি স্পষ্ট ব্যবস্থা করা হয়েছে। প্রধানমন্ত্রী, বিরোধী দলীয় নেতা সহ বিভিন্ন দলের প্রতিনিধির সমন্বয়ে গঠিত একটি কমিটি ন্যায়পাল নিয়োগ দেবে। ন্যায়পাল বা অম্বুডসম্যান এর কাজ হল সরকারি যে কোনো দপ্তরের বিরুদ্ধে ওঠা দুর্নীতির বা অনিয়মের অভিযোগ তদন্ত করা। তিনি অনেকটা স্বাধীন তদন্তকারী সংস্থার মতো কাজ করবেন এবং সরাসরি সংসদের কাছে জবাবদিহি করবেন। এটি সরকারি প্রশাসনের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে একটি যুগান্তকারী পদক্ষেপ হতে পারে। একই সাথে দুদক বা সরকারি কর্ম কমিশনের মতো প্রতিষ্ঠানগুলোর নিয়োগ কমিটিতেও বিরোধী দলের অংশগ্রহণ নিশ্চিত করা হয়েছে। এই ৪৭টি সাংবিধানিক পরিবর্তন তো বিশাল ব্যাপার। এর বাইরেও যে আরও ৩৭টি সংস্কারের কথা বলা আছে, যেগুলো আইন বা নির্বাহী আদেশের মাধ্যমে করা হবে, সেগুলোর মধ্যে গুরুত্বপূর্ণ কয়েকটি কি? সেগুলোর গুরুত্বও কম নয়। যেমন, আমাদের পুরো জনপ্রশাসনকে ঢেলে সাজানোর জন্য একটি স্বাধীন ও স্থায়ী জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করা হবে। আবার নিয়োগ প্রক্রিয়াকে আরও বিশেষায়িত করার জন্য সাধারণ প্রশাসন, শিক্ষা এবং স্বাস্থ্যের জন্য ৩টি আলাদা সরকারি কর্ম কমিশন বা পিএসসি গঠন করার কথা বলা হয়েছে। এর ফলে শিক্ষক নিয়োগের পরীক্ষা আর প্রশাসন ক্যাডারের পরীক্ষা এক নিয়মে হবে না। প্রতিটি খাতের জন্য যোগ্য লোক খুঁজে বের করা সহজ হবে। প্রশাসনিক বিকেন্দ্রীকরণের কোনো উদ্যোগ আছে কি? আছে। মানুষের সুবিধার কথা চিন্তা করে কুমিল্লা ও ফরিদপুর নামে ২টি নতুন প্রশাসনিক বিভাগ তৈরি করার কথা বলা হয়েছে। আর বিচার বিভাগের কার্যকারিতা বাড়াতে একটি পৃথক বিচার বিভাগীয় সচিবালয় প্রতিষ্ঠার কথাও বলা হয়েছে। এই ছোট ছোট পরিবর্তনগুলো একসাথে মিলে দেশের প্রশাসনিক কাঠামোকে আরও দক্ষ ও জনবান্ধব করে তুলবে বলে আশা করা যায়। তাহলে সব মিলিয়ে যা দাঁড়াচ্ছে তা হলো একটা হ্যাঁ ভোটের মাধ্যমে দেশের শাসন ব্যবস্থায় এক ব্যাপক ওলটপালটের সূচনা হলো, যা হয়তো গত ৫০ বছরেও দেখা যায়নি। এখন নতুন সংসদে প্রথম কাজ হবে ১৮০ দিনের মধ্যে একটি সংবিধান সংসদ পরিষদ হিসেবে বসে এই সনদকে সাংবিধানিকভাবে চূড়ান্ত রূপ দেওয়া। ঠিক তাই। তবে পুরো বিষয়টি পর্যালোচনার পর একটা বড় প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে। এই ৮৪টি প্রস্তাবের প্যাকেজটি গণভোটে পাশ হয়েছে। এটা জনগণের রায়। কিন্তু আমরা আলোচনার মধ্যেই দেখেছি যে ক্ষমতার ভারসাম্য সংক্রান্ত অনেকগুলো গুরুত্বপূর্ণ প্রস্তাবে প্রধান রাজনৈতিক দলগুলোর মধ্যেই তীব্র আপত্তি বা নোট অফ ডিসেন্ট ছিল। এখন প্রশ্ন হল, গণরায়ের ফলে যে সংসদ এই পুরো প্যাকেজটি বাস্তবায়ন করতে আইনত বাধ্য, তারা সেই প্রস্তাবগুলো নিয়ে টিকে থাকা গভীর রাজনৈতিক মতপার্থক্যকে কিভাবে মোকাবেলা করবে? জনগণের রায় এবং রাজনৈতিক বাস্তবতা, এই দুইয়ের সমন্বয় সাধনই হবে আগামী দিনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এই আদর্শবাদী সংস্কারগুলো কি রাজনৈতিক সদিচ্ছার অভাবে শুধুই কাগজে কলমে থেকে যাবে, নাকি সত্যিই এক নতুন বাংলাদেশের জন্ম দেবে, সেটাই এখন দেখার বিষয়।